নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি লাইলা নাজনীন। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে পণ করেছে, অথচ দেশের মানুষ এ পদ্ধতি বোঝেই না। এক আলোচনা সভায় মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। জনগণ যা বোঝে তা নিয়ে দ্রুত নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সংস্কার প্রশ্নে 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। বিএনপি সংস্কার চায় না বলে বিভিন্ন রাজনৈতিক দল খোঁটা দিচ্ছে, অথচ দেশে সংস্কার শুরু করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব। আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিয়ে এসব অভিযোগ করে বলেন, বিএনপি সংস্কারকে স্বাগত জানায়, তবে নতুন নতুন চিন্তাভাবনা সামনে আসছে যা নিয়ে মানুষ পরিচিত না, সেখানেই সমস্যা। যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াজকে, যে তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাতে আসার চেষ্টা করেছেন। পিআর পদ্ধতি নিয়ে বিএনপি মহাসচিব প্রশ্ন তুলে বলেন, দেশের মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পারে না, আর পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। এদিকে সকালে বনানীতে ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও নিহত স্বজনদের গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মানুষের প্রয়োজনে না এলে সে সংস্কার কোনো কাজে আসবে না। যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এ নেতা আশাবাদ ব্যক্ত করেন, দেরিতে হলেও সরকার তাদের জন্য কিছু করবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বনানী মাঠ থেকে পদযাত্রা করে স্বজনরা, যা শেষ হয় গুলশানে গিয়ে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়, রাজনৈতিক। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান। জুলাই পদযাত্রা নিয়ে টাঙ্গাইলে পথ সমাবেশে তিনি একথা বলেন। আব্দুল্লাহ নোমানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পদযাত্রা শেষে পথ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। ছিলেন দলের শীর্ষ নেতাদের প্রায় সবাই। পথসভায় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন মাওলানা ভাসানীর অবদান নিয়ে। কথা আসে টাঙ্গাইল শাড়ির জিআই পণ্য স্বীকৃতির বিষয়েও। এ সময় সম্প্রতি রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান নাহিদ। এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ, সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম মনে করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নাহিদ। পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও ছিলেন। বলেন, আগামীর বাংলাদেশে কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চান না। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা কোন দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না। এর আগে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। সিরাজুমনি শুভ,
নাগরিক। জাতীয় ঐকমত্য কমিশন প্রকাশিত জুলাই সনদের খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনেকে এ সনদকে একতরফা আখ্যায়িত করেছেন। এদিকে ৩১ জুলাইয়ের মধ্যে সনদে চূড়ান্ত করতে চাইছে কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের বৈঠক। আলোচনা ছিল তত্ত্বাবধায়ক সরকার, সংসদের নারী প্রতিনিধিত্ব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। মধ্যাহ্ন বিরতিতে এসব বিষয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন জুলাই সনদ নিয়ে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আদালতের রায় আছে এবং সেটা অচিরেই পূর্ণাঙ্গ রায় আমরা পাবো, আমরা সেভাবে অগ্রসর হলে আমাদের মনে হয় আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। আমরা ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার যেটি ত্রুটিপূর্ণ হয়েছে, যেটি আলোচনায় আসছে, সেখানে ফিরে দেওয়ার জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই ওই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি যে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে কোনো না কোনো একজন ব্যক্তিকে, যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে সেখানে খুঁজে নেওয়াটা সেখানে সম্ভব। যে সংস্কারগুলো আদতে না হলে এই ফ্যাসিবাদী কাঠামো দূর হবে না, সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয়, সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করব কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে। ওনারা একটা নমুনা তৈরি করতে গিয়ে এটা লিখেছিলেন, কিন্তু আসলে এটা মূল কথা না। তো যদি মূল কথা না হয় তাহলে তার এটার উপর কমেন্টস করার কিছু নাই। আর যদি মূল কথা হয়, এটা একেবারেই জুলাই স্পিরিটের এত বাইরে যে এটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। জুলাই সনদের বিষয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে যেভাবে হোক সনদের চূড়ান্ত রূপ অন্ততপক্ষে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সামনে আজকে, আগামীকাল এবং পরশুদিন, অর্থাৎ ২৯, ৩০, ৩১ জুলাই, এই ৩ দিন। ৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। কমিশনের প্রতি রাজনৈতিক নেতারা যে সহিষ্ণুতা ও আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানান সহসভাপতি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে। ডাকসুর নির্বাচন কমিশন জানিয়েছে সব রকম রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে এবারের ভোট। মুনিয়া জুথির প্রতিবেদন। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট। অধ্যাপক জসিম জানান, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ আগস্ট। গ্রহণের সবশেষ সময় ১৯ আগস্ট। ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে দেখা যাবে। ১০ ভোট গ্রহণ, গণনা ও ফল প্রকাশ ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৮টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ডাকসু নির্বাচন ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো প্রায়ই এই নির্বাচন এড়িয়ে চলতে চায়, কারণ বিরোধী দলের ছাত্র সংগঠনগুলো ভালো ফল করে। নিরপেক্ষ পরিবেশে এবারের নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এছাড়া প্রতীকী মূল্যে জমি বরাদ্দ দেবে না সরকার বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য 4 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ে। আজ সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আশা করেন দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফলের। বশির সাহেব কালকেই গেছেন, আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে কি না, সেটা আমি এখন বলবো না। এটা চট্টগ্রামে জলিল টেক্সটাইল মিল লিজ দেওয়ার প্রসঙ্গ জানতে চাইলে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রতীকী মূল্যে আর কাউকেই জমি বরাদ্দ দেবে না সরকার। এখন থেকে জমি কিনে নিতে হবে। এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করব। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রতীকী মূল্য হলো আমার 100 একর লাগবে, তো এটা আমরা বলেছি দেবো, তাদেরকে দেওয়ার বলছে, ওদেরকে প্রপোজাল আসুক, যেটা আপনার ফিক্স করা হয়েছে ওরা দেবে। সরকার সার ও এলএনজি কিনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায়, তাই সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকে স্পট মার্কেট থেকে 1 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় অর্থ উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। গত বছরের 29 জুলাই রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকার ছাত্র নেতাদের মুক্তির আলটিমেটাম উপেক্ষা করার পরে ছাত্র জনতা দেশ জুড়ে বড় আকারে বিক্ষোভ শুরু করে। ঢাকায় 2822 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 29 জুলাই 2024 দেশ জুড়ে উত্তাল ছিল কোটা সংস্কার আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠান, রাজপথ থেকে আদালত, সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন। দিনভর সহিংসতায় উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত। বিক্ষোভে গুলি না চালাতে হাইকোর্টে রিট করেন 2 আইনজীবী। একই সঙ্গে ডিবি হেফাজতে থাকা 6 ছাত্রনেতার মুক্তিরও আবেদন করা হয়। শুনানিতে হাইকোর্ট মন্তব্য করে, ডিবি অফিসে খাবার খাওয়ানোর ছবি জাতির সঙ্গে মশকরা। এর আগে গত শুক্রবার নিরাপত্তার অজুহাতে 6 সমন্বয়ককে নিজেদের হেফাজতে নেয় ডিবি। স্বজনদের সঙ্গে দেখা করতে না দেওয়ায় তৈরি হয় উদ্বেগ। পরে স্বজনরা জানান তারা ভালো আছেন। ডিবি প্রধান হারুন দাবি করেন, আন্দোলন বন্ধে জোর করে বিবৃতি আদায়ের অভিযোগ ভিত্তিহীন। এদিকে আন্দোলন অব্যাহত দেশের বিভিন্ন স্থানে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত 13। চট্টগ্রামে ছাত্রলীগ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় গ্রেপ্তার 4। রাজশাহী, নোয়াখালী ও ঠাকুরগাঁওয়ে চলে সড়ক অবরোধ, বিক্ষোভ, কালো পতাকা মিছিল। তবে ফরিদপুর ও যশোরে সংবাদ সম্মেলন করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় স্থানীয় আন্দোলনকারীরা। একই সঙ্গে দেশজুড়ে চলছিল পুলিশের চিরুনি অভিযান। তবে রাত 9:30টার দিকে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে 30 জুলাই মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপক প্রচারের কর্মসূচি ঘোষণা করা হয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় সমুদ্রে 4 দিন ভেসে থাকার পর 9 জেলেকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আব্দুর রশিদ, নজরুল ইসলাম, রফিক ইদ্রিস ও কালাম নামের 5 জন জেলে। উদ্ধারের জেলেদের ভোরে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জানান, গত শুক্রবার শেষ বয়া থেকে 75 কিলোমিটার গভীরে ঝড় ও উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে 2টি ট্রলার তাদের উদ্ধার করে। মহিপুর থানার ওসি জানিয়েছেন, নিখোঁজ জেলেদের সন্ধানে অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে এক বন্দুকধারীর হামলায় 5 জন নিহত হয়েছেন। নিহত একজন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম, একজন বাংলাদেশি অভিবাসী। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জানিয়েছেন, 36 বছর বয়সী এই কর্মকর্তা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকালে প্রাণ হারান। সোমবার সন্ধ্যা 6:30টায় ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের 345 নম্বর ভবনে শেন তামুরা নামের 27 বছরের এক যুবক M4 রাইফেল নিয়ে হামলা চালান। তিনি লবিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন।
সেখানে প্রাণ হারান দিদারুল ইসলাম, একজন নিরাপত্তা প্রহরী ও একজন নারী। তামুরা ৩৩ তলায় আরেকজনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। পুলিশ জানায়, তামুরার মানসিক অসুস্থতার ইতিহাস ছিল। তিনি লাস ভেগাস থেকে নিউ ইয়র্কে এসেছিলেন। দিদারের মৃত্যুতে শোক জানিয়েছে এনওয়াইপিডি। দিদারের পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়ে মেয়র নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, দিদারুল ছিলেন ধর্মপ্রাণ ও নিউ ইয়র্কের প্রতি ভালোবাসায় পূর্ণ একজন সত্যিকারের নায়ক। NYPD police officer Didarul Islam, 36 years old, 4 years on the job. Officer Islam was married with 2 young boys, and his wife is pregnant with their 3rd child. He put himself in harm's way. He made the ultimate sacrifice, shot in cold blood, wearing a uniform that stood for the promise that he made to this city. He died as he lived, a hero. দিদারুল ইসলাম বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। তিনি প্রায় 4 বছর ধরে ব্রঙ্কসের 47তম প্রিসিংক্টে কর্মরত ছিলেন। তিনি অফ ডিউটি অবস্থায় ভবনটিতে নিরাপত্তা দিচ্ছিলেন। He's an immigrant from Bangladesh, and he loved this city. And everyone we spoke with stated he was a person of faith and a person that believed in God and believed in living out the life of a godly person. তার স্ত্রী 8 মাসের গর্ভবতী এবং তাদের 2 ছেলে রয়েছে। ঘটনার পর দিদারুলের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তার জানাজা আগামী বৃহস্পতিবার হতে পারে। পূজাশ্রী ভদ্র, নাগরিক। এখন পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।